21 নম্বর এমসিকিউটি আমাদের এসেছিল ডিইউ 16-17 ভর্তি পরীক্ষাতে। সেখানে আমাদের যে এমসিকিউটি এখান থেকে এসেছিল সেটা হচ্ছে কুড়িন সঞ্চিতি। অর্থাৎ কুড়িন সঞ্চিতি থেকে আপনাদের অবশ্যই এমসিকিউ আসার সম্ভাবনা খুবই বেশি। আমরা যখন কুড়িন সঞ্চিতির প্রশ্নগুলো দেখি তখন সকলেই আমরা ভয় পেয়ে যাই, কারণ এই প্রশ্নগুলো একটু বড়ই হয়। তো আজকের প্রশ্নের ভিতরে আমি আপনাদেরকে কুড়িন সঞ্চিতি থেকে কিভাবে প্রশ্নের সমাধান করতে হয় সেই বিষয়গুলো বলে দেব। সকলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য চেষ্টা করেন, তাহলে আপনারা এমন ধরনের এমসিকিউ আসলে খুব সহজে সমাধান করতে পারবেন। আমাদেরকে প্রশ্নটি কি বলছে দেখেন, বলছে 2015 সালের 1 জানুয়ারি তারিখে বেঙ্গল ফুডস লিমিটেডের দেনাদারের পরিমাণ ছিল 2,50,000 টাকা এবং কুড়িন সঞ্চিতির জেরে ছিল 10,000 টাকা। সারা বছর নির্ধারে বিক্রয়ের পরিমাণ ছিল 5 লক্ষ টাকা এবং দেনাদারের কাছ থেকে আদায় করা হয় 4,30,000 টাকা। উক্ত কুড়িন বাবদ অবলোকন করা হয় 20,000 টাকা। বছরের শেষে সমাপনী দেনাদারের উপর 5% কুড়িন সঞ্চিতি ধার্য করা হলে কুড়িন সঞ্চিতির সমাপনী জেরের পরিমাণ কত হবে? দেখেন, এই প্রশ্নের ভিতরে আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে, যেহেতু 2015 সালের 1 জানুয়ারি আমাদেরকে দেনাদারের পরিমাণ দেওয়া আছে, এটা হচ্ছে প্রারম্ভিক দেনাদার। এরপরে কুড়িন সঞ্চিতির যে দেওয়া আছে এটা হচ্ছে প্রারম্ভিক কুড়িন সঞ্চিতি। আর বাকি যেগুলো আছে, নির্ধারে বিক্রয় 5 লক্ষ টাকা, দেনাদারের কাছ থেকে আদায় করা হয় 4,30,000 টাকা। অবলোপন বলতে বোঝানো হচ্ছে দেনাদারের কাছ থেকে আমি যে টাকা পাবো না। বছরের শেষে সমাপনী দেনাদারের উপর 5% কুড়িন সঞ্চিতি ধার্য করা হলে কুড়িন সঞ্চিতির সমাপনী জের বের করতে বলছে। তো আমাদেরকে এখানে কুড়িন সঞ্চিতির সমাপনী জের একটা ফর্মুলা আছে, সেটি জানতে হবে। আমি আপনাদের জন্য এখানে লিখে দিচ্ছি। কুড়িন সঞ্চিতির সমাপনী জের কিভাবে বের করতে হবে দেখেন, কুড়িন সঞ্চিতির সমাপনী জের যখনই বের করতে পারবে তখন আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে সমাপনী দেনাদার বের করে নিতে হবে আপনাদেরকে। সমাপনী দেনাদার গুণ করবেন কুড়িন সঞ্চিতির হার। কুড়িন সঞ্চিতির হার দ্বারা আপনারা কি করে ফেলবেন, আমি এখানে সংক্ষেপে লিখছি। তো দেখেন, এই প্রশ্নের ভিতরে যখন আপনি কুড়িন সঞ্চিতির সমাপনী জের বের করতে যাবেন তখন প্রশ্নের ভিতরে হয়তো সমাপনী দেনাদার দেওয়া থাকবে, কুড়িন সঞ্চিতি দেওয়া থাকবে। যদি দেওয়া থাকে তাহলে আপনি এখানে বসিয়ে অঙ্কটি করে নিতে পারেন, কিন্তু যদি সমাপনী দেনাদার না থাকে আপনাকে বের করে নিতে হবে। সেম আজকের অঙ্কের ক্ষেত্রে কিন্তু সমাপনী দেনাদার নেই, আপনারে বের করে নিতে হবে। তো দেখেন, এখানে গুণ আছে, গুণ দেব কুড়িন সঞ্চিতির কিন্তু 5%, তারা বলছে যে সমাপনী দেনাদারের উপর কুড়িন সঞ্চিতি 5%, তাহলে আমরা এখানে বসাবো। এখন এই 5% বলছে সমাপনী দেনাদারের উপর, এখন আমাদেরকে সমাপনী দেনাদারটা বের করতে হবে। তো সমাপনী দেনাদার বের করার জন্য আপনাদেরকে দেনাদার হিসাবটি একটু ভালো করে বুঝতে হবে। আমি পূর্বের একটি এমসিকিউতে এটি বুঝিয়ে দিয়েছি। তো আমি আপনাদের জন্য এখানে সমাপনী দেনাদার অর্থাৎ দেনাদার হিসাবটি আমি আপনাদের জন্য এখানে করে দিচ্ছি। আপনারা এটি খাতার মধ্যে অবশ্যই লিখে নেবেন, দেনাদার হিসাব। এটি অবশ্যই আপনারা খাতার মধ্যে লিখে নেবেন। দেখেন, আমি আপনাদের জন্য এখানে দেনাদার হিসাবটি করে রাখছি। আজকে এখানে আমাদেরকে যেটি বের করতে হবে সমাপনী দেনাদার। তো আমরা যেহেতু এখানে সমাপনী দেনাদার বের করব, তার এখানে আমি একটা বক্স দিয়ে দিচ্ছি। দেখেন, আমরা এখানে ডেবিট পাস করছি, ক্রেডিট পাস করছি। সবসময় এই জিনিসটা আপনারা অবশ্যই আপনাদের খাতার মধ্যে লিখে রাখবেন, কারণ এখান থেকে আপনি অনেক এমসিকিউ বের করে নিতে পারবেন। আমাদেরকে ডেবিট দিকে যে দুইটি জিনিস আসবে সেটা হচ্ছে প্রারম্ভিক দেনাদার, একটা হচ্ছে নির্ধারে বিক্রয়। আর ক্রেডিট দিকে যেগুলো যাবে সেটা হচ্ছে সমাপনী দেনাদার, প্রদত্ত বার্তা, অর্থাৎ আপনি দেনাদারকে যে টাকা ছাড় দিয়েছেন, কুড়িন দেনাদার থেকে যে টাকা আপনি পাবেন না, দেনাদার থেকে গ্রহণ করছেন কতটুকু বা আদায় করছেন কতটুকুটা আপনি এখানে লিখে ফেলবেন। এখানে যেহেতু আমাদেরকে সমাপনী দেনাদার বের করতে বলছে, আমরা সমাপনী দেনাদারের বিপরীত পাশে যেগুলো আছে এগুলো সবগুলোকে যোগ করে সমাপনী দেনাদারের পাশে যেগুলো আছে এগুলো বিয়োগ করে আমরা সমাপনী দেনাদারটা পেয়ে যাব। ঠিক আজকের অঙ্কে দেখেন, খেয়াল করেন, আমাদেরকে এখানে 15 সালের 1 জানুয়ারি যেহেতু বলে দিছে যে ফুডস লিমিটেডের দেনাদারের পরিমাণ ছিল 2,50,000 টাকা, তার মানে এটা হচ্ছে প্রারম্ভিক দেনাদার। আমরা এখানে 2,50,000 টাকা এখানে বসিয়ে দিব। বসানোর পর আমরা এখানে যে কাজটি করব সেটা হচ্ছে কুড়িন সঞ্চিতির জের। এটা কিন্তু প্রশ্নের ভিতরে আসবে না, এটা প্রারম্ভিক কুড়িন সঞ্চিতি, এখানে কোনো কাজ নেই। এরপরে দেখেন, সারা বছরে নির্ধারে বিক্রয়ের পরিমাণ ছিল কত? 5 লক্ষ টাকা। এই যে নির্ধারে বিক্রয়টি ডেবিট দিকে আছে, এই 5 লক্ষ টাকা আমরা এখানে বসিয়ে দিব। এরপরে দেখেন প্রশ্ন কি বলছে, বলছে দেনাদারের কাছ থেকে আদায় করা হয় 4,30,000 টাকা। দেখেন কোন দিকে আছে, আমাদের ক্রেডিট দিকে আছে। দেনাদারের কাছ থেকে আদায় করা হচ্ছে কত? 4,30,000 টাকা। এটি আমরা এখানে বসিয়ে দিব। এরপরে দেখেন কি বলছে, উক্ত কুড়িন বাবদ অবলোপন করা হয় 20,000 টাকা।
কুড়িন অবলম্বন, দেখেন কুড়িন আছে কোথায়, এই 20,000 টাকা আমরা এখানে বসাবো, কুড়িন বরাবর বসিয়ে দেব। এরপরে কি বলছে, এরপরে বলছে বছরের শেষে সমাপনী দেনাদার উপর 5% কুড়িন সঞ্চিতি ধরতে হবে। 5% এখানে বসিয়ে দিছি, সমাপনী দেনাদারটা বের করব। যেহেতু আমরা এটিকে বের করব, তার বিপরীত পাশে দুইটিকে যোগ করব, তাহলে আমাদের এখানে আসবে 7,50,000 টাকা। এই 7,50,000 টাকা আমরা নিয়ে যাব কোথায়, তার বিপরীত পাশে, অর্থাৎ যে পাশে ফলাফল বের হবে আমরা ওইদিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এখন আমরা কি করব, যেহেতু আমরা বিপরীত পাশে দুইটিকে যোগ করে ফেলছি, আর সমাপনী দেনাদারের পাশে এখন যে দুইটি আছে ওই দুইটিকে বিয়োগ করলে আমরা তার সমাপনী দেনাদারটা পেয়ে যাব। তো দেখেন আমরা যদি এখানে 4,30,000 সাথে 20 যোগ করি কত হবে, 4,50,000। এরপর আমরা 7,50,000 থেকে যদি বিয়োগ করি আমাদের সমাপনী দেনাদারের পরিমাণ আসবে 3 লক্ষ টাকা। এই যে সমাপনী দেনাদার 3 লক্ষ আসছে তা আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এখন আমরা ক্যালকুলেশন করব কিভাবে, দেখেন যেহেতু আমাদের এখানে পার্সেন্টের সংখ্যা একটি অর্থাৎ 5%, মনে রাখবেন যদি পার্সেন্টের সংখ্যা একটি হয় আপনি দুইটা শূন্য অলরেডি আগে কেটে দিবেন, এরপর আপনি 5 দ্বারা 3কে গুণ করবেন, তাহলে আসবে আপনার 3 5 15, আর 3-এর সাথে যেহেতু যে 3টা শূন্য আছে 3টা আপনি বসিয়ে দিবেন, তাহলে আনসার হবে আপনার কত হাজার টাকা, 15,000 টাকা, যা অপশন আমাদের বিতে দেওয়া আছে। তো আশা করি আপনারা কিভাবে কুড়িল সঞ্চিতি থেকে এমন ধরনের প্রশ্ন সমাধান করতে হয় সেই বিষয়টি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে কি করব, 22 নাম্বার এমসিকিউটি বুঝিয়ে দিই। এখন আমরা সমাধান করব 22 নাম্বার এমসিকিউটি। দেখেন 22 নাম্বার এমসিকিউটি আমাদের এসেছিল ডিইউ 16-17 ভর্তি পরীক্ষাতে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় 16-17 ভর্তি পরীক্ষাতে আমাদের এমসিকিউ এসেছে। এটি এসেছিল আমাদের অবচয় অধ্যায় থেকে, আর অবচয় অধ্যায় থেকে অবশ্যই একটি এমসিকিউ থাকবে। দেখেন সেখানে বলছে 4 বছর আগে কলাতিয়া ট্রেডার্স 1 লক্ষ টাকা ব্যয়ে একটি সরঞ্জাম ক্রয় করে, যার আয়ুষ্কাল ধরা হয় 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য হয় 50,000 টাকা। তখন থেকেই বাৎসরিক 20% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করা হচ্ছে। আজ এটি 32,000 টাকা বিক্রয় করা গেলে কত টাকা লাভ বা ক্ষতি হবে? লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে? তো লাভ বা ক্ষতির পরিমাণ যখন আমাদেরকে বের করতে বলবে তখন অবশ্যই মনে রাখেন বই মূল্য থেকে আমাদেরকে অবশ্যই বই মূল্যটা আগে বের করতে হবে। যখনই আমরা একটি মেশিনের মোট বিক্রয় থেকে বই মূল্যটা বাদ দিব, অথবা বই মূল্য থেকে যখন আমরা বিক্রয় মূল্যটা বাদ দেব তখনই আমরা সাধারণত কি পাবো, লাভ বা ক্ষতির পরিমাণটা পেয়ে যাব। তো সেজন্য আমাদেরকে অবশ্যই, যেহেতু এখানে বলছে 4 বছর আগে সেটি ক্রয় করে, তার মানে আমাদেরকে অবশ্যই বই মূল্যটা আগে বের করে নিতে হবে। তো দেখেন আমরা বই মূল্য কিভাবে বের করব, তার সূত্রটি আপনারা অবশ্যই এখানে লিখে নেবেন। সূত্রটি কি? সূত্রটি হচ্ছে স্থায়ী সম্পত্তির মোট মূল্য, এই মোট মূল্য থেকে যখন আপনি পুঞ্জীভূত অবচয়টা বিয়োগ করে ফেলবেন, কি বিয়োগ করবেন, পুঞ্জীভূত অবচয় বিয়োগ করবেন, তখনই আপনি বই মূল্যটা পেয়ে যাবেন। তো আমরা এখন দেখেন 4 বছর যেহেতু আমি ব্যবহার করছি, তাহলে চতুর্থ বছরে বই মূল্যটা আমরা আগে বের করে নিব। তো দেখেন প্রথম বছরে বই মূল্য আমাদের কত হবে, তো প্রথম বছরে বই মূল্য আপনি বের করলে দেখেন আমাদের স্থায়ী সম্পত্তির মোট মূল্য ছিল এখানে 1 লক্ষ টাকা। এরপরে যখন আমরা পুঞ্জীভূত অবচয়টা বিয়োগ করব, তো যেহেতু আমাদের বই মূল্য প্রথম বছরে বের করতেছি, তার মানে পুঞ্জীভূত অবস্থা এখন আমরা প্রথম বছরে বের করব। প্রথম বছরে আমরা দেখেন 1 লক্ষ টাকার উপরে যদি আমরা এখানে 20% করি, তাহলে আমাদের এখানে প্রথম বছরে অবচয়টা চলে আসবে। অনেকের প্রশ্ন হচ্ছে এখানে ভগ্নাবশেষ মূল্য কেন ধরা হচ্ছে না, কারণ আপনাকে বলছে ক্রমহ্রাসমান পদ্ধতি। কোন পদ্ধতি? ক্রমহ্রাসমান পদ্ধতিতে কখনোই ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হবে না। তাহলে দেখেন আপনি যদি এখন এই মেশিনটি 1 লক্ষ টাকা, এটি তো দেয়াই আছে, এখন যদি আপনি 20% করেন তাহলে আমাদের এখানে কত আসবে, আমাদের আসবে 20,000 টাকা। 1 লক্ষ টাকার উপরে 20% করলে আমাদের কত হবে, 20,000 টাকা হবে। এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কাটা দেবেন পার্সেন্টের সাথে, তাহলে আপনি 2 একে 2 আর 4টা শূন্য বসাবেন। তাহলে দেখেন আপনার প্রথম বছরের বই মূল্য কত বের হইছে, প্রথম বছরের বই মূল্য বের হবে 80,000 টাকা। এরপরে দেখেন যখন আপনি দ্বিতীয় বছরের বই মূল্য বের করতে যাবেন তখন আপনি কি করবেন, দ্বিতীয় বছরের বই মূল্য বের করার সময় আপনি কি করবেন, যে অবশিষ্ট 80,000 টাকা আছে, মনে রাখেন বই মূল্যের উপরে সাধারণত আমাদেরকে অবচয়ের পরিমাণটা ধার্য করতে হবে ক্রমহ্রাসমান পদ্ধতিতে। তাহলে আমরা এখান থেকে মেশিনের মোট মূল্য এখন এটা, তার থেকে আমরা কি করব, বিয়োগ করব অবচয়, 20% করব। অর্থাৎ আপনি বই মূল্যের উপরে অবচয় ধার্য করবেন দ্বিতীয় বছর। কারণ কেন, আপনি ক্রমহ্রাসমান পদ্ধতি করেন, ক্রমহ্রাসমান পদ্ধতিতে বই মূল্যের উপরে সাধারণত কি করা হবে, অবচয় ধার্য করা হবে। তাহলে দেখেন এই 80,000 টাকা হচ্ছে স্থায়ী সম্পত্তির পরিমাণ।
এখন যদি আপনি এখানে 20% করেন, একটা শূন্য কাটা দিলে তারপরে 2 দ্বারা 8 কে গুণ করবেন, 8 দুগুণে 16, তাহলে 16,000 টাকা এখানে চলে আসবে। এরপরে দেখেন আপনাদের এখানে কত আসে, এখানে আসবে আপনার 64,000 টাকা। এই যে 64,000 টাকা আসছে, এটি হচ্ছে আপনার দ্বিতীয় বছরের বইমূল্য বের হইছে। এখন আমাদেরকে যেহেতু 4 বছর আগে বলছে, তার মানে আমাদেরকে এভাবে 4 বছরের বইমূল্যটা বের করে নিতে হবে। তো সেভাবে কি করবেন দেখেন, এবার তৃতীয় বছরের বইমূল্য বের করবেন। তৃতীয় বছরের বইমূল্য কত হবে? তৃতীয় বছরের বইমূল্য হবে আপনার এই 64,000 টাকা এখন আপনার স্থায়ী সম্পত্তির মোট মূল্য। তারপরে আপনাকে কি করতে হবে? পুঞ্জীভূত অবস্থাটা বের করে নিতে হবে। কিভাবে? 20% করবেন। তারাই বলছে যে 20% করে। তারাই বলছে বাৎসরিক 20% হারে অবচয়। তাহলে এখন যদি আমরা এখানে কাজ করি, দেখেন 64,000 টাকা। এরপর আমরা এখানে কি করব? যদি আমরা এখানে 20% করি, দেখেন কিভাবে করবেন? শূন্য একটা এখান থেকে কাটা দিবেন, এখান থেকে একটা দিবেন। বাকি আছে কত আর? 2 টা শূন্য। তাহলে 4 দুগুণে কত? 8। এরপর হচ্ছে 6 দুগুণে 12। এভাবে বসাবেন। তাহলে 12,800 টাকা হবে। তাহলে এখন দেখেন আপনার স্থায়ী সম্পত্তির পরিমাণ কত? সেটা হচ্ছে 51,200 টাকা। 51,200 টাকা। এই যে 51,200 টাকা আসছে, এটি হচ্ছে তৃতীয় বছরের বইমূল্য। এখন আপনাকে চতুর্থ বছরের বইমূল্যটা বের করতে হবে। কারণ কেন? চতুর্থ বছরের বইমূল্য যখন আপনি বের করবেন, তখনই সাধারণত আপনি কি পাবেন? যে 4 বছর পরে বইমূল্যটা কত সেটি পেয়ে যাবেন। তো দেখেন আমরা চতুর্থ বছরের বইমূল্য বের করব। চতুর্থ বছরের বইমূল্য কত হবে? চতুর্থ বছরের বইমূল্য হবে আমাদের এই যে 51,000 টাকা আসছে, এটি হচ্ছে স্থায়ী সম্পত্তির এখন বর্তমান মূল্য। কারণ আমি 3 বছর ব্যবহার করার পরে এখন আমার কাছে 51,200 টাকা আছে। এটি হচ্ছে আমাদের স্থায়ী সম্পত্তির বর্তমান মূল্য। এই স্থায়ী সম্পত্তির বর্তমান মূল্য থেকে এখন আমরা চতুর্থ বছরে যত অংশ ব্যবহার করে ফেলছি তা বিয়োগ করে ফেলবো। তো দেখেন এই 51,200 টাকার উপর আমরা কি করব? 20% করব। যদি 20% করি তাহলে আমাদের এখন কত আসে? দেখেন, তাহলে আমরা এই 51,200 টাকা হচ্ছে স্থায়ী সম্পদ, এটার উপরে 20% করব। তো 20% করলে আমাদের এখানে একটা শূন্য কাটা যাবে। তাহলে আমরা এখানে শূন্য বাকি আছে একটা, এটা বসাবো। 2 দুগুণে 4, তারপরে 2 একে 2, 5 দুগুণে 10। 10,000 কত হবে? 10,240 টাকা। এটা আমরা এখন এখান থেকে বিয়োগ করে ফেলবো। বিয়োগ করলে আমাদের এখানে কত আসে? দেখেন, আমাদের এখানে আসবে আপনার 40,960 টাকা। এই যে 40,960 টাকা আসছে, এটি হচ্ছে চতুর্থ বছরের বইমূল্য। তাহলে দেখেন আপনি 4 বছর পর্যন্ত, 4 বছর আগে যে মেশিনটি ক্রয় করছেন, এটির বর্তমান মূল্য হচ্ছে আপনার 40,960 টাকা। এই যে 40,960 টাকা হচ্ছে, এটি হচ্ছে আপনার জন্য বইমূল্য। অর্থাৎ চতুর্থ বছরে এসে একটি স্থায়ী সম্পত্তির বইমূল্য হচ্ছে 40,900 টাকা। এখন খেয়াল করেন, 4 বছরে আজকের দিনে এসে আজ এটি যদি 32,000 টাকা আপনি বিক্রয় করে ফেলেন, তাহলে বলেন তো আপনার এই মেশিনটি বিক্রয় করে কি আপনার লাভ হবে নাকি ক্ষতি হবে? অবশ্যই ক্ষতি হবে। কারণ কেন? বই মূল্য হচ্ছে আপনার জন্য একটি বর্তমান মূল্য। বই মূল্য আপনার জন্য কি? একটি বর্তমান মূল্য। আর এই বর্তমান মূল্য হচ্ছে 40,960 টাকা। একটি স্থায়ী সম্পত্তির বর্তমান মূল্য 40,960 টাকা। আর আপনি তাকে 32,000 টাকা বিক্রি করলে অবশ্যই আপনার ক্ষতি হয়ে যাবে। সেজন্য বলা হয় বই মূল্য থেকে বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে হবে ক্ষতি। তো আমরা এখানে ক্ষতিটা বের করব বা লোকসানটা বের করব। তো ক্ষতি বা লোকসান আমরা যখন বের করব, তখন এই বই মূল্য 40,960 টাকা থেকে আমরা বিয়োগ করব 32,000 টাকা। কি বিয়োগ করব? 32,000 টাকা বিয়োগ করব। তাহলে আমাদের এখানে আসবে 8,960 টাকা। এটি হচ্ছে আমাদের জন্য লোকসান। অর্থাৎ লোকসানের পরিমাণ হবে আমাদের 8,960 টাকা। অপশন ডি নাম্বারটি। আশা করি আপনারা এই এমসিকিউটি খুব সহজে বুঝতে পারছেন। শুধুমাত্র মনে রাখবেন বই মূল্যের উপরে সাধারণত আপনাদেরকে কি করতে হবে? একটি স্থায়ী সম্পত্তির লাভ বা ক্ষতির পরিমাণ বের করে নিতে হবে। এখন আমরা সমাধান করব 23 নাম্বার এমসিকিউটি। আমাদের এটি এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় 16-17 ভর্তি পরীক্ষায়। সেখানে বলছে আমাদেরকে তারানগর কোম্পানির একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ও মোট স্থির ব্যয় যথাক্রমে 120 টাকা, 72 টাকা ও 3,84,000 টাকা। 90,000 টাকা মুনাফা অর্জন করতে চাইলে, দেখেন আমাদেরকে বলছে 90,000 টাকা মুনাফা অর্জন করতে চাইলে কত একক পণ্য বিক্রয় করতে হবে। তার মানে আমাদেরকে এখানে বলা হচ্ছে প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ বা বিক্রয় এককের পরিমাণ বের করে নিতে বলছে। এখানে দেখেন 90,000 টাকার মুনাফা অর্জন করতে চাইলে, তার মানে এটা হচ্ছে তার প্রত্যাশিত মুনাফা। সে কত মুনাফা অর্জন, 90,000 টাকা মুনাফা অর্জন করতে চায়, এটা হচ্ছে তার প্রত্যাশিত মুনাফা। তো এই রিলেটেড অঙ্ক যখন আপনাদেরকে বলবে তখন কিভাবে সমাধান করবেন, সেজন্য আপনাদেরকে অবশ্যই একটি ফর্মুলা জানতে হবে। এখানে দেখেন একক প্রতি পণ্য বিক্রয়, এটি হচ্ছে আপনার প্রত্যাশিত বিক্রয়। এটিকে কি বলা হয়? প্রত্যাশিত বিক্রয় বলে।
এটিকে বলা হবে প্রত্যাশিত বিক্রয় একক। তো আপনাকে এখানে প্রত্যাশিত বিক্রয় এককের পরিমাণটা বের করে নিতে হবে যখনই আপনাদেরকে এমন ধরনের প্রশ্ন বলবে। তো আমরা এখানে লিখে নিব প্রত্যাশিত বিক্রয়। প্রত্যাশিত বিক্রয় প্রত্যাশিত বিক্রয় সমান সমান কি দেখেন, প্রত্যাশিত বিক্রয় হচ্ছে মোট স্থির ব্যয়। মোট স্থির ব্যয়, এই মোট স্থির ব্যয়ের সাথে আপনি যোগ করবেন নিট মুনাফা। এটিকে কি করে ফেলবেন, যোগ করে ফেলবেন। প্রত্যাশিত মোট বিক্রয় যখন আপনি বের করতে যাবেন তখন মোট স্থির ব্যয়ের সাথে আপনি কি করে ফেলবেন, মোট নিট মুনাফাকে যোগ করে ফেলবেন। এরপর আপনি ভাগ করবেন একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, সিএমও বলতে পারেন সংক্ষেপ, অর্থাৎ সিতে কন্ট্রিবিউশন মার্জিন, সিএম এতে কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে দেখেন আমরা যখন মোট স্থির ব্যয় এবং মোট মুনাফা, নিট মুনাফা বা মোট মুনাফাকে যোগ করব, আমাদের এই প্রশ্নের ভিতরে মোট স্থির ব্যয় দেওয়া আছে কত, 3,84,000 টাকা। কারণ এখানে স্থির ব্যয়ের টাকাটা যেহেতু শেষে দেওয়া আছে, তার মানে 3,84,000 টাকা হচ্ছে স্থির ব্যয়। এটিকে আমরা এখানে বসাবো। বসানোর পরে আমরা নিট মুনাফাটা যোগ করব। নিট মুনাফা হচ্ছে এখানে 90,000 টাকা। এটিকে আপনি যোগ করে ফেলবেন। যোগ করার পরে আপনি কি করবেন, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি বিক্রয় মূল্য, এরপরে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যখন আপনি বিয়োগ করে ফেলবেন। একক প্রতি বিক্রয় মূল্য ছিল আমাদের এখানে 120 টাকা, এরপরে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ছিল আমাদের 72 টাকা, সেটি আমরা এখান থেকে বিয়োগ করে ফেলবো। তাহলে দেখেন কত আসে আমাদের এখানে যখন যোগ করব তখন আসবে 4,80,000 টাকা। এটি আমরা এখানে বসাবো। এরপর 120 টাকা থেকে 72 টাকা আমরা কি করব, বিয়োগ করে ফেলবো। বিয়োগ করলে আপনাদের এখানে আসবে 48 টাকা। এখন আমরা এখানে 48 দ্বারা যেতে একবার যাই, তাহলে আর 4টা শূন্য আছে বসিয়ে দিব, তাহলে হবে আমাদের 10,000 টাকা। তাহলে আমাদের প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ বা একক প্রতি পণ্য বিক্রয় করতে হবে কত, আমাদেরকে করতে হবে 10,000 টাকা। এটি হচ্ছে আমাদের 10,000 ইউনিট, 10,000 ইউনিট, যেহেতু আমাদেরকে একক প্রতি পণ্য বিক্রয় বলছে। তো আশা করি আপনারা এখানে এই নাম্বারটি সঠিক উত্তর খুব সহজে বের করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে 24 নাম্বার এমসিকিউটি বুঝিয়ে দেব। এখন আমরা সমাধান করব 24 নাম্বার এমসিকিউটি। দেখেন, টপ 100টি এমসিকিউর ভিতরে আমি আপনাদের জন্য এখানে অংশীদারি ব্যবসায়ী থেকে সাধারণত যে ধরনের এমসিকিউটি বেশি এসে থাকে সেটি এখানে তুলে রাখছি। আমাদেরকে বলছে সৌরভ ও সিয়াম দুইজন অংশীদার যারা 2:3 অনুপাতে মুনাফা ক্ষতি বন্টন করে। সায়ান 4/1 অংশের জন্য নতুন অংশীদার হিসাবে যোগদান করে। সৌরভ, সিয়াম ও সায়ানের মুনাফা ক্ষতি বন্টনের নতুন অনুপাত কত। দেখেন, আমাদেরকে বলছে নতুন অনুপাত বের করতে। এটি এসেছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 16-17 ভর্তি পরীক্ষাতে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ, কারণ এই ধরনের এমসিকিউ বেশি আসে আমাদের ভর্তি পরীক্ষাগুলোতে। তো দেখেন, যখনই আপনারা মুনাফা বা ক্ষতির নতুন অনুপাত বের করতে যাবেন তখন আপনাকে অবশ্যই বের করতে হবে এই রিলেটেড ম্যাথ থেকে অবশিষ্ট অংশটি, অবশিষ্ট অংশ। তো আপনি আগে কি করবেন, অবশিষ্ট অংশটি বের করে নেবেন। মুনাফার অবশিষ্ট অংশ কিভাবে বের করবেন, দেখেন, মুনাফার অবশিষ্ট অংশ বের করে নেবেন আপনি এখানে যে সায়ান 4/1 অংশের জন্য যোগদান করেন, সেক্ষেত্রে ধরে নেবেন মোট মুনাফার অংশ হচ্ছে 4, তার থেকে যে নতুন অংশীদার এসেছিল তার অংশটাকে আপনি বিয়োগ করে ফেলবেন। দেখেন, সায়ান এখানে 1 অংশ পায়, 4/1 অংশ, তার মানে এখানে টোটাল হচ্ছে 4 অংশ, 1 অংশ আমরা তাকে দিয়ে দিলে আমাদের অবশিষ্ট আসে কত, 3 অংশ। এই যে অবশিষ্ট 3 অংশ আসছে এটি হচ্ছে আমাদের জন্য অবশিষ্ট মুনাফার অংশ। এখন আমরা এখানে 3 জনের বের করব, সৌরভ, সিয়াম, তারপর হচ্ছে সায়ানের। তাহলে এখন আমরা এখানে যদি ধরে নিই এ বি সি, অর্থাৎ সৌরভ এ, সিয়াম বি, তারপর হচ্ছে সায়ান সি, এটা আমি ধরে নিয়েছি। তাহলে দেখেন আমরা এখন কি করব, আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের এ আর বি, অর্থাৎ সৌরভ এবং সায়াম, তারা দুজন হচ্ছে আমাদের পুরাতন অংশীদার। দুজনের অনুপাত কত, 2:3। তার মানে এ হচ্ছে 2, তারপরে বির হচ্ছে 3, অর্থাৎ সৌরভের হচ্ছে 2, সিয়ামের হচ্ছে 3। এখন আমরা এর অর্থাৎ সৌরভের নতুন অনুপাতটা বের করব কিভাবে, দেখেন, সৌরভের নতুন অনুপাত বের করব তার পুরাতন অনুপাতের যতটুকু, তার সাথে আমরা অবশিষ্ট অংশটাকে গুণ করে ফেলবো। তাহলে আমরা এখানে সৌরভেরটা পেয়ে যাব 6। এরপরে দেখেন বি বের করব, অর্থাৎ আমরা সিএম এরটা বের করব।
সিএম এরটা আমরা ধরে নিব সিএম এর হচ্ছে কত, পুরাতন অনুপাত হচ্ছে 3। এই যে সিএম এর পুরাতন অনুপাত 3 আছে, তার সাথে আমরা এখানে গুণ করব অবশিষ্ট অংশ কত, অবশিষ্ট অংশ হচ্ছে আমাদের 3, তাহলে আমরা গুণ করলে পাবো এখানে 9। এরপরে দেখেন আমরা এবার যেটি করব সেটা হচ্ছে সি নাম্বারটা। সি নাম্বারটা হচ্ছে আমরা এখানে সায়ান যে ব্যক্তি তিনি হচ্ছে নতুন অংশীদার, তার মুনাফার অংশটুকু আমরা বের করব। তাহলে তার অংশটুকু আমরা বের করার জন্য অবশ্যই যে কাজটি করব, আমাদের যে দুইজন পুরাতন অনুপাত অর্থাৎ দুইজন পুরাতন অংশীদার আছে তাদের অনুপাতকে আমরা আগে যোগ করে ফেলবো। সব ক্ষেত্রে একই সেম সিস্টেম। দেখেন আমরা এখন সি সায়ানেরটা বের করবো অর্থাৎ সিটা বের করব। সেক্ষেত্রে আমাদের পুরাতন দুইজন অংশীদার যেটি আছে তাদের অনুপাতকে যোগ করব। যোগ করার পরে টোটাল মুনাফার অংশ থেকে আমরা সায়ানকে দিব কত অংশ, তা দ্বারা আমরা গুণ করে ফেলবো। যত অংশ দিব তা দ্বারা গুণ করব। তো দেখেন যদি যোগ করি তাহলে হবে আমাদের 5, 5-এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে আমাদের এখানে আসবে 5 একে 5। তাহলে আমাদের অনুপাতটি দাঁড়ায় 6:9:5, অর্থাৎ এটি হবে আপনাদের অপশন ডি নাম্বারটি। আশা করি আপনারা খুব সহজেই এই এমসিকিউটি বুঝতে পারছেন। এখন আমরা 25 নম্বর এমসিকিউটি সমাধান করব। এখন আমরা সমাধান করব 25 নাম্বার এমসিকিউটি। দেখেন আমরা এখানে 25 নাম্বার এমসিকিউটি নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় 16-17 যে ভর্তি পরীক্ষা হয়েছিল সেখানে এসেছিল। আমাদেরকে কি বলছে এখানে দেখেন, বলছে XYZ কোম্পানি 1 লক্ষ টাকা ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু করলো, এতে হিসাব সমীকরণের কি প্রভাব পড়বে। দেখেন কোম্পানির যে হিসাব সমীকরণ আছে এটির উপর সাধারণত যখন শেয়ার ইস্যু করা হয় কি ধরনের প্রভাব পড়ে এটি আপনাদেরকে একটু বুঝতে হবে। এখানে XYZ কোম্পানি 1 লক্ষ টাকা ঋণ পরিশোধের জন্য তারা কি ইস্যু করছে, তারা এখানে শেয়ার ইস্যু করলো। তাহলে মনে রাখেন যদি কোম্পানি কখনোই শেয়ার ইস্যু করে, দেখেন আমি এখানে আপনাদেরকে জাবেদাটি দেখিয়ে দিই তাহলে আপনারা খুব সহজে এই এনটিটির সমীকরণের উপর কি প্রভাব তা ধরতে পারবেন। যখন কোনো কোম্পানি শেয়ার ইস্যু করে তাহলে তাদের সাধারণত শেয়ার মূলধনের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে আপনারা এখানে লিখবেন শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। কি লিখে নেবেন, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট লিখে নেবেন। অন্যদিকে সে যেহেতু এখানে ঋণ পরিশোধের জন্য শেয়ারগুলো ইস্যু করছে তাহলে তার ঋণ নামক যে দায় ছিল দায়ের পরিমাণ কমে যাবে। তখন সে এখানে লিখে নেবে ঋণ হিসাব ক্রেডিট। ঋণ হিসাবকে সে কি করবে, ডেবিট করবে। কারণ কেন, তার দায়ের পরিমাণ কি হবে, হ্রাস পাবে, দায় হ্রাস পাবে। অন্যদিকে সে যেহেতু শেয়ার ইস্যু করছে, কি ইস্যু করছে, শেয়ার ইস্যু করলে মনে রাখেন কোম্পানি যখনই শেয়ার ইস্যু করবে তখনই তার মূলধনের পরিমাণ কি পাবে, বৃদ্ধি পাবে। অর্থাৎ মূলধন বৃদ্ধি পাওয়াই মানে হচ্ছে মালিকানা শর্ত বৃদ্ধি পাবে। সেজন্য আমরা বলে থাকি শেয়ার মূলধন যখন বৃদ্ধি পায় তখন মালিকানা শর্তের পরিমাণ কি পায়, বৃদ্ধি পায়। তাহলে আপনারা এখানে লিখবেন মালিকানা শর্ত বৃদ্ধি। তাহলে দেখেন আমাদের এই হিসাব সমীকরণটি একদিকে দায়কে হ্রাস করে অন্যদিকে আমাদের কি করে, মালিকানা শর্তকে বৃদ্ধি করে। এমন এটি কই আছে, দেখেন আমাদের এটি আছে ডি নাম্বারে, সেখানে বলছে মালিকানা শর্তকে বৃদ্ধি করে এবং দায়কে হ্রাস করে, ঋণ পরিশোধ করলে দায় হ্রাস পায়। আশা করি আপনারা এই এমসিকিউটি খুব সহজে বুঝতে পারছেন। আরেকটা বিষয় মনে রাখেন সেটা হচ্ছে আমাদের যে হিসাব সমীকরণ আছে সম্পদ সমান সমান এল প্লাস ও ই অর্থাৎ অনার্স ইকুইটি। একদিকে আমাদের দায়ের পরিমাণ হ্রাস পাবে অন্যদিকে আমাদের মালিকানা শর্তের পরিমাণ কি পাবে, বৃদ্ধি পাবে। অর্থাৎ আমাদের হিসাব সমীকরণ উপরে দায় হ্রাস করে এবং মালিকানা শর্ত বৃদ্ধি করে এই ধরনের প্রভাব পড়ে। আশা করি আপনারা 25 নম্বর এমসিকিউটি বুঝতে পারছেন। এখন আমরা সমাধান করব 26 নম্বর এমসিকিউটি। দেখেন এই 26 নম্বর এমসিকিউটি এসেছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় 15-16 ভর্তি পরীক্ষাতে। আর এটি এসেছিল আমাদের অবচর অধ্যায় থেকে। অবচর অধ্যায় থেকে অবশ্যই আপনাদের একটি এমসিকিউ পরীক্ষায় থাকবে। তো দেখেন সেখানে আমাদেরকে কি বলছে, বলছে 2002 সালের 1 জুলাই মাসুদ 22,000 টাকার যন্ত্রপাতি বিক্রয় করে। খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস যে সে এখানে বিক্রয় করে। এরপরে বলছে যন্ত্রপাতির ক্রয় মূল্য, এরপরে দিয়েছে আমাদেরকে ক্রয় মূল্য হচ্ছে 60,000 টাকা। তারপর বলছে আয়ুষ্কাল 5 বছর এবং আনুমানিক ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। উক্ত বছরে জানুয়ারির মাসের 1 তারিখে পুঞ্জীভূত অবচয় হিসেবের জেরে ছিল 35,000 টাকা। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করলে উক্ত সম্পত্তির বিক্রয় লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে। দেখেন একটি স্থায়ী সম্পত্তির লাভ বা ক্ষতির পরিমাণ আপনাকে এখানে বের করতে বলছে। তো যখনই আপনারা একটি স্থায়ী সম্পত্তির লাভ বা ক্ষতির পরিমাণ বের করবেন তখন অবশ্যই আপনাদেরকে একটি স্থায়ী সম্পত্তির বই মূল্য বা পুস্তক মূল্যটা আগে বের করতে হবে। তো দেখেন আমরা এখানে লিখে নিব বই মূল্য।
বইমূল্য আমরা কিভাবে বের করব? বইমূল্য আমরা বের করব স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য বিয়োগ করব আমরা এখানে পুঞ্জীভূত অবচয়টাকে। কি বিয়োগ করব? পুঞ্জীভূত অবচয়টাকে যখন আপনি বিয়োগ করে ফেলবেন তখন একটি স্থায়ী সম্পত্তির বইমূল্যটা আপনি পেয়ে যাবেন। তো দেখেন আমরা এখানে বইমূল্যটা কেব, কারণ আমরা বইমূল্যের উপরে সাধারণত একটি স্থায়ী সম্পত্তির লাভ বা ক্ষতি বের করতে পারি। যদি আমাদের বইমূল্যের পরিমাণ বেশি হয় বিক্রয় মূল্য থেকে, তাহলে অবশ্যই আমাদের ক্ষতি হবে। আর যদি বইমূল্যের পরিমাণ কম হয় বিক্রয় মূল্য থেকে, তাহলে অবশ্যই আমাদের লাভ হবে। তো আমরা এখানে দেখেন ক্রয় মূল্য কত ছিল আমাদের এই যন্ত্রপাতির? ক্রয় মূল্য ছিল আমাদের ৬০,০০০ টাকা। এখন আমাদেরকে এখানে পুঞ্জীভূত অবচয়টা বিয়োগ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই অঙ্কটি হচ্ছে আমাদের সরলরৈখিক পদ্ধতির। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করতে বলছে, মানে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান থাকবে। এটি হচ্ছে সরলরৈখিক পদ্ধতির মূল কাজ। এখানে যেহেতু তারা দেখেন উক্ত বছরে জানুয়ারি মাসের ১ তারিখে দেখেন ১ তারিখ পর্যন্ত পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ ছিল কত? ৩৫,০০০ টাকা। তার মানে তারা যন্ত্রপাতিটা আজকের দিনে ক্রয় করে নাই, তারা পূর্বে ক্রয় করছে। ক্রয় করার ফলে যে ব্যবহার করছে ওই ব্যবহারজনিত ক্ষয় বা ক্ষতিকে আমরা অবচয় বলে থাকি। ওই সবগুলো অবচয়কে তারা যোগ করে তারা ২০০২ সালের জানুয়ারির ১ তারিখ পর্যন্ত ওই স্থায়ী সম্পত্তির পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ পেয়েছিল ৩৫,০০০ টাকা। এই ৩৫,০০০ টাকা আমরা এখানে বসাবো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এখানে আমরা পুঞ্জীভূত অবচয়ে ৩৫,০০০ টাকা বিয়োগ করলে কি বইমূল্য পাবো? না। কারণ কেন? কারণ সে ২০০২ সালের জুলাইয়ের ১ তারিখে দেখেন জুলাই ১ তারিখে সে এই যন্ত্রপাতিটি বিক্রয় করে। তার মানে সে ২০০২ সালে সে ৬ মাস পর্যন্ত এই যন্ত্রপাতিটা ব্যবহার করে। তাহলে ওই ৬ মাসের অবচয়টা তাকে অবশ্যই বের করতে হবে। এখানে সে জানুয়ারি মাসের ১ তারিখ পর্যন্ত যে পুঞ্জীভূত অবচয় পেয়েছিল তারা কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে। এখন আমাদেরকে ২০০২ সালে সে নতুন করে জুলাই পর্যন্ত যে ব্যবহার করছে, জুন পর্যন্ত ব্যবহার করছে। জুলাইয়ের ১ তারিখে বিক্রয় করছে। তাহলে ওই জুনের ৩০ তারিখ পর্যন্ত আপনাকে অবচয়টা বের করতে হবে। তো কিভাবে? দেখেন এখন আমরা বের করব বাৎসরিক অবচয় আগে। কি বের করব? বাৎসরিক অবচয় বের করব। তো বাৎসরিক অবচয় আমরা কিভাবে বের করি? দেখেন সরলরৈখিক পদ্ধতিতে যখন আপনি বাৎসরিক অবচয় বের করতে যাবেন, তখন আপনি একটি স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য থেকে এই যে স্থায়ী সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য আছে, এই ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা আপনাকে এখান থেকে বিয়োগ করতে হবে। এরপরে এই স্থায়ী সম্পত্তির আয়ুষ্কাল কত বছর তা দ্বারা আপনাকে এখানে ভাগ করে ফেলতে হবে। তো দেখেন যদি আমরা এখানে ভাগ করি আমাদের কত আসে? ৫০,০০০ আসবে উপরে। এরপরে আমরা ৫ দ্বারা ভাগ করব, তাহলে আমাদের এখানে আসবে ১০,০০০ টাকা। এই ১০,০০০ টাকা হচ্ছে আমাদের জন্য বাৎসরিক অবচয় ২০০২ সালে। ২০০২ সালে যদি আমরা একটি স্থায়ী সম্পত্তি ১ বছর ব্যবহার করি, তাহলে বাৎসরিক অবচয় হবে ১০,০০০ টাকা। কিন্তু ২০০২ সালে আপনি কি এই স্থায়ী সম্পত্তি ১ বছর ব্যবহার করছেন? না। আমরা এখানে জুলাইয়ের ১ তারিখে বিক্রি করে ফেলি। তাহলে জানুয়ারি থেকে জুন পর্যন্ত আপনি ব্যবহার করছেন ৬ মাস। সেজন্য আপনি ৬ দিয়ে গুণ ১২ দ্বারা ভাগ করবেন। তাহলে আপনার এখানে আসবে ৫,০০০ টাকা। এই যে ৫,০০০ টাকা আসছে, এটি হচ্ছে আপনার জন্য ২০০২ সালের অবচয়। তাহলে দেখেন আপনার পূর্বের পুঞ্জীভূত অবচয় ৩৫,০০০ টাকা, এই বছর আপনি পেয়েছেন ৫,০০০ টাকা। দুইটিকে যোগ করলে আপনি এখানে টোটাল পুঞ্জীভূত অবচয়টা পেয়ে যাবেন। আশা করি আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। এখন আসেন, আমরা এখানে যদি কাজ করি তাহলে ৬০,০০০ টাকা আসবে আমাদের এখানে। বিয়োগ করবো আমরা এখানে ৪০,০০০ টাকা। তাহলে টোটাল আমাদের এখানে বইমূল্যের পরিমাণ আসবে কত? বইমূল্যের পরিমাণ আসবে ২০,০০০ টাকা। এখন আসেন, আমরা এই স্থায়ী সম্পত্তি বিক্রয় করি কত? ২২,০০০ টাকা। তাহলে আমাদের এখানে বইমূল্যের পরিমাণ কি আছে? কম আছে। বইমূল্যের পরিমাণ কি আছে? কম আছে। যদি বইমূল্যের পরিমাণ কখনোই আমাদের এই বিক্রয় মূল্য থেকে কম হয়, তাহলে অবশ্যই আমাদের লাভ হবে। তাহলে আপনারা এখানে লাভ বের করবেন। তো লাভ বের করবেন কিভাবে? এই আমাদের বিক্রয় মূল্য থেকে আমরা বইমূল্যটাকে বিয়োগ করে ফেলবো। বিয়োগ করলে আমাদের এখানে আসবে ২০০০ টাকা। এই ২০০০ টাকাই হচ্ছে আমাদের জন্য লাভ। অপশন আমাদের দেওয়া আছে এখানে বি নাম্বারটি। আশা করি আমরা ২৬ নম্বর এমসিকিউটি খুব সহজে বুঝাতে পেরেছি। এখন আমরা সমাধান করব ২৭ নম্বর এমসিকিউটি। দেখেন, এই ২৭ নম্বর এমসিকিউটি আমাদের এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫-১৬ ভর্তি পরীক্ষাতে। আর এই এমসিকিউটি এসেছিল আমাদের একতরফা দাখিলা পদ্ধতি থেকে। দেখেন এমসিকিউ আমাদেরকে কি বলছে? বলছে ১ অক্টোবর তারিখে ফিকিউএস কোম্পানি ৩৫,০০০ টাকার মালিকানা শর্ত প্রদর্শন করে। অক্টোবর মাসে মালিক ২,০০০ টাকা অতিরিক্ত বিনিয়োগ করে এবং কোম্পানি ৬,০০০ টাকা নিট মুনাফা অর্জন করে। যদি ৩১ অক্টোবর তারিখে মালিকানা শর্ত ৪,০০০ টাকা হয়, তবে অক্টোবর মাসে মালিকের উত্তোলন কত হবে? দেখেন খুবই সহজ একটি অঙ্ক।
তো আমাদেরকে এই অঙ্কটি পারার জন্য আপনাদেরকে অবশ্যই একতরফা দাখিলা পদ্ধতির যে অঙ্কগুলো আছে তার ফরম্যাটটা একটু ভালো করে বুঝতে হবে। আমি আপনাদেরকে এখানে একটি ফরম্যাট লিখে দিচ্ছি, সেটি বুঝলে আপনারা এই ধরনের অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবেন। দেখেন ফরম্যাটটা কি, আমরা এখানে লিখবো একতরফা দাখিলা পদ্ধতি। এই ফরম্যাটটা আমরা একটু মনে রাখবো। এখানে দেখেন, এখানে আমরা দুইটি ভাগ করে নিব, একটা হচ্ছে আমাদের ডেবিট পক্ষ, আরেকটি হচ্ছে আমাদের ক্রেডিট পক্ষ। তো ধরে নিন ক্রেডিট দিকে আমাদের থাকবে প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন, আর আমাদের ক্রেডিট পাশে থাকবে সমাপনী মূলধন। প্রারম্ভিক মূলধনের বিপরীত পাশে সাধারণত আমাদের সমাপনী মূলধনটা থাকে। এরপরে দেখেন, যদি কোনো মালিক ব্যবসায়ী প্রতিষ্ঠানে অতিরিক্ত মূলধন দেয় তাহলে তাকে আপনি ক্রেডিট পাশে নিয়ে নেবেন। তাহলে আপনি এখানে লিখবেন অতিরিক্ত মূলধন বা অতিরিক্ত বিনিয়োগ মূলধন, এটি লিখে নেবেন। এরপরে দেখেন, যদি মালিক অতিরিক্ত মূলধন ক্রেডিট দিকে যায় আর যদি মালিক কোনো কারণে উত্তোলন করে নেয় তাহলে ওই উত্তোলনটাকে আপনি ক্রেডিট পাশে ডেবিট পাশে নিয়ে আসবেন। উত্তোলন ডেবিট দিকে নিয়ে আসবেন। আমরা সকলে জানি উত্তোলন ডেবিট দিকে যায়। এখন আসেন, যদি ব্যবসায় প্রতিষ্ঠানে লাভ হয় তাহলে মালিক লাভটা কোন দিকে নেবে? অবশ্যই মালিক লাভটা ক্রেডিট দিকে নিয়ে যাবে। সেজন্য আপনি এখানে লিখবেন নিট আয়। কি লিখে নেবেন? এখানে নিট আয় লিখে নেবেন। তাহলে ক্ষতি অবশ্যই আমাদের ডেবিট দিকে চলে আসবে। এখন আসেন, এই প্রশ্নের ভিতরে আপনাকে কি বের করতে বলছে? এই প্রশ্নের ভিতর আপনাকে বলছে যে তবে অক্টোবর মাসে মালিকের উত্তোলন টাকার পরিমাণ কত হবে, মানে উত্তোলিত টাকার পরিমাণ কত হবে। দেখেন, আমাদেরকে যেহেতু উত্তোলিত টাকার পরিমাণ বের করতে বলছে, তাহলে দেখেন আমাদেরকে ডেবিট পাশের উত্তোলন করে টাকার পরিমাণ বের করতে বলছে। খুবই সহজ একটি বিষয়। এখন আমাদেরকে লাগবে কি? প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, নিট আয়, তারপরে সমাপনী মূলধন, ক্ষতি। যেগুলো থাকবে আমরা সেগুলো বসে অঙ্কটা বের করব। দেখেন কি বলছে আমাদেরকে, 1 অক্টোবর তারিখে কিউএস কোম্পানি 35,000 টাকার মালিকানা শর্ত প্রদর্শন করে। দেখেন, এই যে অক্টোবরের 1 তারিখে সে মালিকানা শর্ত নিয়েছে, এটা হচ্ছে তার জন্য প্রারম্ভিক মূলধন। 1 তারিখে যেটি নিব সেটা হচ্ছে তার জন্য প্রারম্ভিক মূলধন। এই 35,000 টাকা আমরা প্রারম্ভিক মূলধনে করে এখানে বসাবো। এরপরে দেখেন কি বলছে, অক্টোবর মাসে মালিক 2,000 টাকা অতিরিক্ত বিনিয়োগ করে। এই যে অতিরিক্ত বিনিয়োগ করে তার মানে অতিরিক্ত মূলধন দেয় ব্যবসা প্রতিষ্ঠানে। অতিরিক্ত মূলধন আছে আমাদের ক্রেডিট পাশে, তার ঘরে আমরা এখানে 2,000 টাকা বসাবো। এরপরে কি বলছে দেখেন, এবং কোম্পানি 6,000 টাকার নিট মুনাফা অর্জন করে। এই যে 6,000 টাকা নিট মুনাফা অর্জন করে, দেখেন আমাদের নিট মুনাফা বা নিট আয় কোন দিকে গিয়েছে? এখানে 6,000 টাকা আমরা এটিকে ক্রেডিট পাশে বসাবো। এরপরে বলছে কি দেখেন, যদি 31 অক্টোবর তারিখে মালিকানা শর্ত 4,000 টাকা, এখানে 40,000 টাকা হবে আমাদের। যদি 40,000 টাকা হয় তবে অক্টোবর মাসে মালিকের উত্তোলিত টাকার পরিমাণ কত হবে? দেখেন, আমাদেরকে উত্তোলিত টাকার পরিমাণ বের করতে বলছে। আর এখানে যেহেতু আমাদেরকে বলছে 31 অক্টোবর, তার মানে মাসের শেষে, আর মাসের শেষে যে মালিকানা শর্ত আমরা পাবো তাই হচ্ছে আমাদের জন্য সমাপনী মূলধন। তাহলে আমরা এই 40,000 টাকা এখানে সমাপনী মূলধনে করে বসাবো। এখন আমাদের দেখেন ক্ষতি কিন্তু এই অঙ্কে নেই। এখন আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে, আমরা যে জিনিসটা বের করব তার বিপরীত পাশে যে জিনিসগুলো থাকবে তার সবগুলোকে আমরা যোগ করে ফেলবো। তাহলে দেখেন 35,000 টাকা, 2,000 টাকা, 37,000 টাকা, তারপরে 6,000 টাকা যোগ করলে আমাদের এখানে আসবে 43,000 টাকা। এই 43,000 টাকাকে আমরা কি করব? তার বিপরীত পাশে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখন খেয়াল করেন, যেহেতু আমাদেরকে উত্তোলিত টাকা বের করতে বলছে, এখন আমরা তার পাশে যে জিনিসগুলো থাকবে তাকে আমরা কি করে ফেলবো? বিয়োগ করে ফেলবো। এই 40,000 টাকা যখন আমরা বিয়োগ করে ফেলবো তখন আমাদের উত্তোলিত টাকার পরিমাণ আসবে কত? 3,000 টাকা। অপশন হচ্ছে আপনাদের জন্য বি নাম্বারটি সঠিক। আশা করি আমরা খুব সহজে একতরফা দাখিলা পদ্ধতির অঙ্কগুলো সমাধান করতে পারবো। আপনাকে এখানে যে জিনিসটা বের করতে বলবে আপনি ওই ফরম্যাটটা করবেন। যেমন আমাদেরকে যদি বলতো অতিরিক্ত মূলধন বের করতে, তাহলে আমরা কি করব? অতিরিক্ত মূলধনের বিপরীত পাশে সবগুলোকে যোগ করে অতিরিক্ত মূলধন পাশের যে জিনিস দুইটি আছে এই দুইটি জিনিসকে আমরা যখন বিয়োগ করে ফেলবো তখন অতিরিক্ত মূলধনটা পেয়ে যাব। সেম সব ক্ষেত্রে আমাদের কি হবে? একই হবে। তো আশা করি আপনারা একতরফা দাখিলা পদ্ধতি থেকে যে কোনো এমসিকিউ সমাধান করতে পারবেন। এখন আমি আপনাদেরকে 28 নম্বর এমসিকিউটি বুঝিয়ে দিই। এখন আমরা সমাধান করব 28 নম্বর এমসিকিউটি। এটি এসেছিল আমাদের ডিইও 15-16 ভর্তি পরীক্ষাতে। আর এটি আমাদের উৎপাদন ব্যয় অধ্যায় থেকে আসছে। সেখানে আমাদেরকে বলছে কি দেখেন, বলছে কোন প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ হচ্ছে 1,000 একক, সমাপনী মজুদ 800 একক এবং বিক্রয় 6,200 একক যদি
উৎপাদন ব্যয় 30,000 টাকা হয়, তবে উৎপাদিত পণ্যের একক প্রতি মূল্য কত? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে উৎপাদিত পণ্যের একক প্রতি মূল্য আপনাকে বের করতে বলছে। তো আপনাকে এখানে একটি সূত্র অবশ্যই আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। দেখেন, সেটা হচ্ছে যে উৎপাদিত পণ্যের একক প্রতি মূল্য আপনি কিভাবে বের করবেন? সেটা হচ্ছে, দেখেন, উৎপাদিত পণ্যের একক প্রতি মূল্য, এটি বের করার জন্য আপনাকে সূত্রটি জানতে হবে। সেটা হচ্ছে মোট ব্যয়, এটাকে ভাগ করতে হবে উৎপাদন একক দ্বারা। উৎপাদন একক, এই উৎপাদন একক দ্বারা আপনাকে ভাগ করে ফেলতে হবে। তো দেখেন, আমাদের এই অঙ্কের ক্ষেত্রে তারা বলছে যে উৎপাদন ব্যয় কত। তার এই প্রশ্ন বলছে যে উৎপাদন ব্যয় হচ্ছে 30,000 টাকা। দেখেন, তারা দিয়ে দিছে। তাহলে আপনি 30,000 টাকা উপরে বসান। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আমি এখানে উৎপাদন এককটা কই পাবো, কারণ উৎপাদন একক তারা আমাদেরকে দেয় নাই। সেজন্য আপনাকে উৎপাদন এককের বের করার সূত্রটা জানতে হবে। তো দেখেন, আমরা এখানে লিখে নিব উৎপাদন একক। এটি বের করার সূত্র হচ্ছে সমাপনী একক, সমাপনী মজুদ যোগ করবেন আপনি এখানে বিক্রয় একক। কি যোগ করবেন? বিক্রয় এককটাকে যোগ করবেন। বিয়োগ করবেন আপনি এখানে প্রারম্ভিক মজুদ বা প্রারম্ভিক একককে আপনি বিয়োগ করে ফেলে দিবেন। তাহলে এখানে আমরা প্রারম্ভিক মজুদ এখানে লিখে নিব। এই অঙ্কের ক্ষেত্রে দেখেন, আমাদের সমাপনী মজুদ দেওয়া আছে কত। তারাই বলছে যে প্রারম্ভিক মজুদ হচ্ছে 1000 একক এবং সমাপনী মজুদ হচ্ছে 800 একক। আপনি এখানে সমাপনী মজুদ 800 একক বসাবেন। এরপর আপনি যোগ করবেন এখানে বিক্রয় একক। তারাই প্রশ্ন বলছে যে বিক্রয় এককের পরিমাণ হচ্ছে 6200 টাকা। 6200 একক তারাই বলছে। এরপর আপনি এখান থেকে বিয়োগ করবেন প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদের এককের পরিমাণ হচ্ছে 1000। আপনি 1000 বিয়োগ করে ফেলবেন। তাহলে আপনার এখানে টোটাল কত আসে দেখেন। আপনার এখানে আসবে 6000। এই যে 6000 একক আসছে, এই 6000 এককে হচ্ছে আপনার জন্য উৎপাদন একক। এই উৎপাদন একক 6000 একক দ্বারা আপনি এখন এখানে কি করবেন? ভাগ করবেন। ভাগ করলে আপনি কাটাকাটি কিভাবে করবেন? 3টা শূন্য কাটা, 5 6 30। তাহলে আপনার এখানে আনসার আসবো একক প্রতি মূল্য হচ্ছে 5 টাকা। দেখেন, উৎপাদিত পণ্যের একক প্রতি মূল্য আপনি এখানে পেয়ে গেছেন 5 টাকা করে, যা আপনার অপশন বি তে দেওয়া আছে। দেখেন, খুবই সহজ একটি অঙ্ক। শুধুমাত্র আমরা এখানে দুইটি সূত্র জানলে আমরা এই অঙ্কটি সমাধান করতে পারি। সেটা হচ্ছে উৎপাদিত পণ্যের একক প্রতি মূল্য, উৎপাদন ব্যয় ডিভাইডেড বাই উৎপাদন একক। আরেকটি হচ্ছে উৎপাদন একক সমান সমান সমাপনী মজুদ যোগ বিক্রয় একক বিয়োগ প্রারম্ভিক মজুদ। এই সূত্র থেকে আপনি যদি তিনটা জিনিস বের করতে পারেন, 4টা জিনিস বের করতে পারেন। একটা হচ্ছে উৎপাদন একক বের করতে পারেন, সমাপনী মজুদ একক বের করতে পারবেন, বিক্রয় একক বের করতে পারবেন, প্রারম্ভিক মজুদ একক বের করতে পারবেন। শুধুমাত্র আপনাদেরকে প্লাস মাইনাস গুলো করে নিতে হবে। তো আশা করি আপনারা পুরো এমসিকিউটি বুঝতে পারছেন খুব সহজে। এখন আমরা যে এমসিকিউটি সমাধান করব, এটি খুব সহজ একটি এমসিকিউ। এটি এসেছিল আমাদের সাধারণত হিসাব সমীকরণ থেকে। দেখেন, আমরা সকলে হিসাব সমীকরণটি জানি, যে হিসাব সমীকরণ হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত, অর্থাৎ অনার্স ইকুইটি। এখানে আমাদেরকে কি বলছে দেখেন, উত্তরা কোম্পানি 2013 সালে সম্পত্তি হ্রাস পায় কত? 80,000 টাকা। দেখেন, এখানে বলছে হ্রাস পায়। এরপরে বলছে এবং দায় বৃদ্ধি পায় 30,000 টাকা। তাহলে মালিকানা শর্ত হ্রাস বা বৃদ্ধি কত? আমাদেরকে এটি বলছে। যদি এরকম প্রশ্ন দেওয়া হয় তাহলে অবশ্যই আমাদেরকে এখানে বৃদ্ধি হ্রাসের অঙ্ক বের করতে বলছে। কি বের করতে বলছে? বৃদ্ধি হ্রাসের অঙ্ক। তো আমরা কিভাবে বের করব? খুব সহজ একটি বিষয়। দেখেন, আমরা প্রথমত ধরে নিব এটি একটি হিসাব সমীকরণ। ধরে নিয়ে আমাদের এই অঙ্কটাই সাধারণত আমাদের হিসাব সমীকরণ থেকে আসছে। তো হিসাব সমীকরণটা হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত। তো আমাদেরকে এখানে বলছে উত্তরা কোম্পানি 2013 সালে সম্পত্তি হ্রাস পায়। কি পায়? সম্পত্তি হ্রাস পায়। আমাদেরকে বের করতে বলছে কি? মালিকানা শর্ত। যেটি বের করতে বলছে আমরা তার নিচে একটি দাগ দিব। এখন আমরা সকলে জানি এর সাথে সম্পর্ক কি? যদি মালিকানা শর্ত হ্রাস পায় তাহলে সম্পত্তি যদি আমাদের হ্রাস পায় তাহলে মালিকানা শর্ত কি পাবে? অবশ্যই হ্রাস পাবে। তাহলে আমরা এখানে এই 80,000 টাকা মালিকানা শর্তের ঘর থেকে বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। কারণ সম্পত্তি হ্রাস পেয়েছে এখানে 80,000 টাকা। সম্পত্তি হ্রাস পেলে মালিকানা শর্তটা হ্রাস পাবে। এরপরে বলছে দায় বৃদ্ধি পেয়েছে। দায় কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। দায় যদি কখনোই বৃদ্ধি পায় তাহলে মালিকানা শর্ত অবশ্যই হ্রাস পাবে, কারণ তাদের সম্পর্ক হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা এখানে অবশ্যই মালিকানা শর্তের ঘর থেকে 30,000 টাকা কি করব? বিয়োগ করব। তাহলে দেখেন, আমাদের এখানে মালিকানা শর্ত কত আসে? 1,10,000 টাকা আসে। এখন প্রশ্ন হচ্ছে এটা কি মাইনাস নাকি প্লাস?
অবশ্যই মাইনাসের সংখ্যা বেশি, কারণ দুইটার আগে যেহেতু মাইনাস আছে, তার মানে আমাদের মাইনাস আছে কত, 1,10,000 টাকা। তার মানে আমাদের মালিকানা সূত্রে এখানে মাইনাস মানে হচ্ছে হ্রাস, আর যদি প্লাস আসতো তার মানে হচ্ছে আমাদের বৃদ্ধি হতো। তাহলে আমাদের এখানে অপশন আছে ডিতে, যে 1,10,000 টাকা মালিকানা শর্ত হ্রাস পেয়েছে। এমন অঙ্ক আসলে আশা করি আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন। এখন আমরা 30 নম্বর এমসিকিউটি সমাধান করব। এখন আমরা সমাধান করব 30 নম্বর এমসিকিউটি। দেখেন 30 নম্বর এমসিকিউটি আমাদের এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় 14-15 ভর্তি পরীক্ষায়। সেখানে আমাদের, অর্থাৎ যে এমসিকিউটি এখানে আমাদের এসেছে, এটি আমাদের কর সংক্রান্ত সাধারণত এমসিকিউ। এখান থেকে আমাদের এমসিকিউ আসার সম্ভাবনা থাকে। তো দেখেন এই রিলেটেড এমসিকিউ আসলে আপনারা কিভাবে অন্যান্যগুলো সমাধান করতে পারেন এই একটি এমসিকিউর মাধ্যমে বুঝতে পারবেন আশা করি। আমাদেরকে বলছে একটি ফার্মের নিট মুনাফা 6,000 টাকা এবং কর হার 40% হলে কর পূর্ব মুনাফা কত হবে? দেখেন আমাদেরকে বের করতে বলছে কর পূর্ব মুনাফা। তো এই এমসিকিউটা আপনাদেরকে সমাধান করতে হলে অবশ্যই আপনাদেরকে এখানে 3টি ধাপ সম্পর্কে একটু ভালোভাবে জানতে হবে। আপনাকে প্রথমত জানতে হবে কর পূর্ববর্তী মুনাফা সম্পর্কে। কর পূর্ববর্তী নিট মুনাফা আপনাকে এখানে জানতে হবে। এরপর আপনাকে জানতে হবে কর হার সম্পর্কে। কি জানতে হবে? কর হার সম্পর্কে আপনাকে একটু জানতে হবে। এরপর আপনাকে জানতে হবে কর পরবর্তী নিট মুনাফা বা মুনাফা। এখানে মুনাফা বলতে নিট মুনাফাকে আমি বুঝাচ্ছি। তাহলে দেখেন এই ধরনের এমসিকিউ যখনই আসবে তখন আপনাদেরকে একটি লাইন এখানে অবশ্যই মনে রাখতে হবে। আপনারা মনে রাখবেন এই নোটটি, সেটা হচ্ছে কর পূর্ববর্তী মান 100%। এটি সবসময় সেম থাকবে। দেখেন কর পূর্ববর্তী মান 100%, এটি সবসময়। তাহলে দেখেন আমাদের এই প্রশ্নের ভিতরে প্রথমে যে মান দেওয়া আছে কর হার 40%, এটিকে আমরা এখানে বসাবো। এরপর আমরা কর পরবর্তী মুনাফা যেটি দেওয়া আছে এটির মান কিভাবে পাবো? কারণ এখানে আমাদেরকে যেহেতু কর পূর্ব মুনাফা বের করতে বলছে, তাহলে কর পূর্ব মান হচ্ছে আমাদের 100%। আমরা একটু আগে বলছি কর পূর্ববর্তী বা কর পূর্ব মান হচ্ছে আমাদের 100%। আমরা 100% এখানে বসাবো। এখন প্রশ্ন হচ্ছে কর পরবর্তী মান কত হবে? তাহলে আমরা সকলে জানি যে কর পূর্ববর্তী মুনাফা থেকে যখন আমরা করটাকে বিয়োগ করে ফেলবো তখনই আমরা কর পরবর্তী মানটা পেয়ে যাব। তার মানে আমাদের কর পরবর্তী মান হচ্ছে 60%। এতটুকু পর্যন্ত আপনাকে এখানে আগে বুঝতে হবে। আপনারা যদি কখনোই দেখেন আপনাদেরকে প্রশ্নের ভিতরে যে কর পূর্ববর্তী মানের টাকাটা দেওয়া আছে আর আপনারা এখানে শুধুমাত্র এর মানটা বের করবেন, দেখেন 100% দেওয়া নাই, তাহলে আপনারা কিভাবে বের করবেন? কর পরবর্তী যে মানটা থাকবে তার সাথে আপনি করটাকে যোগ করলে, এখানে 40 আর 60কে যোগ করলে আপনি এখানে কর পূর্ববর্তী মানটা পেয়ে যাবেন। অর্থাৎ কর পরবর্তী বের করার সময় আপনাকে করটা বিয়োগ করতে হবে মুনাফা থেকে, এবং কর পূর্ববর্তী বের করার সময় আপনাকে কি করতে হবে? কর পরবর্তীর মানের সাথে করটাকে যোগ করে ফেলতে হবে। তাহলে আপনি এখানে কর পূর্ববর্তী মানটা পেয়ে যাবেন। অর্থাৎ বিপরীত কাজটা করে ফেলবেন, বিপরীত কাজ। এখানে খেয়াল করেন আমাদেরকে এখানে প্রশ্নে দেওয়া আছে 60,000 টাকা। তো প্রশ্নের ভিতরে আমাদের এখানে যেহেতু বের করতে বলছে কর পূর্ব, তাহলে আমরা এখানে প্রদত্ত টাকা বসাবো 6,000 টাকা। এখানে 6,000 টাকা দেওয়া আছে। এরপরে যে জিনিসটাকে আপনাকে বের করতে বলবে আপনি ওই জিনিসটাকে একটু উপরে লিখে নেবেন। লেখার পরে এখানে যে 6,000 টাকা প্রদত্ত টাকা দেওয়া আছে এটার মান কত আপনাকে এখানে বুঝতে হবে। এই যে নিট মুনাফা দেওয়া আছে এটি হচ্ছে আপনার কর পরবর্তী মুনাফা। কিভাবে বুঝবো? কারণ আমাদেরকে যেহেতু বের করতে বলছে কর পূর্ববর্তী মুনাফা বের করতে বলছে, তাহলে প্রশ্নে যে নিট মুনাফা দেওয়া থাকবে তার নিঃসন্দেহে আমাদের কর পরবর্তী মুনাফা। তার মানটা আমরা এখানে বের করে নিয়েছি 60। তাহলে আমরা এখানে 60 বসাবো। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এখন আপনাকে এখানে কাটাকাটি করতে হবে। দেখেন এখানের একটা শূন্য আর 100 থেকে একটা শূন্য, দুইটা শূন্য আপনাকে এখানে কাটা দিতে হবে। তাহলে 6কে এখানে বাকি আছে 6কে 6 আসবে, এখানে 6 এর সাথে 3টা শূন্য আছে, আর উপরে যে 10 আছে তার সাথে আপনি এখানে যদি গুণ করেন তাহলে আপনাদের এখানে আসবে 10,000 টাকা। এই যে 10,000 টাকা আসছে এখানে আপনার কোথায় আছে? এটি এই নাম্বারে আছে। এটি হচ্ছে সাধারণত আমাদের আনসার। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনাকে এই জিনিসটা জানতে হবে। আর মনে রাখেন কর পূর্ববর্তী মান বা মুনাফা হচ্ছে সবসময় 100%। এটি মনে রাখলে খুব সহজে এমসিকিউ গুলি সমাধান করতে পারবেন। এখন আমরা 31 নম্বর এমসিকিউটি সমাধান করব।